বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা বেসিক ইংলিশের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। শুরু করার পূর্বেই সকল শিক্ষার্থীদেরকে এমসিসি স্টাডি সেন্টার থেকে একরাশ ফুলেল শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা গতদিন ফোনোলজি বিষয়ের ধ্বনি অর্থাৎ ফোনোমিন, ধ্বনির দ্যোতক সাংকেতিক চিহ্ন অর্থাৎ লেটার এবং লেটারের সমষ্টিক রূপ অ্যালফাবেটের ক্লাসিফিকেশন অ্যান্ড ওয়ার্ড এবং সিলেবল সম্পর্কে আমরা কথা বলেছি। আজকে ধারাবাহিকভাবে পরবর্তী বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। সর্বপ্রথম আমরা এখানে অ্যাপেন্ডিক্সগুলো সাজিয়ে নিই। আজকে আমরা প্রথমে কথা বলবো পার্টস অফ স্পিচ, যেটাকে বাংলায় বলে পদ। হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচের প্রকারভেদ। পার্টস অফ স্পিচের প্রকারভেদ। প্রকারভেদ সমূহের পরিচয় এবং ব্যবহার। ব্যবহার বলতে বাক্যে ব্যবহার। এভাবে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো সাজিয়ে নেব। তো প্রথমে আসি পার্টস অফ স্পিচ। হোয়াট ইজ কল্ড পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ। পার্ট শব্দের অর্থ হচ্ছে অংশ, যেটার ইংরেজি হচ্ছে পোর্শন। আচ্ছা, অফ প্রিপোজিশনের অর্থ এর। স্পিচ শব্দের অর্থ হচ্ছে কথা, উক্তি, বাচ্য, বাক্য, অনেকগুলো অর্থ হয়। তো এখানে পার্টস অফ স্পিচ অর্থাৎ কথার অংশসমূহ, উক্তির অংশসমূহ, বাচ্যের অংশসমূহ, বাক্যের অংশসমূহ, আমরা যেটাই বলি না কেন সেটা কিন্তু সঠিক। অর্থাৎ তাহলে আমরা ডেফিনিশনটা দিতে পারি। DEFI 97, এটা দুইটা বানানো হয়, FFI হয়, ওটাও ব্যবহার করা যায়, আবার শুধু FI হয়, ওটাও ব্যবহার করা যায়। ডেফিনেশন সংজ্ঞা: বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ। অর্থবোধক শব্দকে বা অংশকে বলা যেতে পারে বা অংশকে পদ বা পার্টস অফ স্পিচ বলে। একটা উদাহরণ দিয়ে আমরা সাসাস, যেমন একটা বাক্য আমরা লিখলাম, রাহাত ইজ এ স্টুডেন্ট। এখানে লক্ষ্য করো, রাহাত
ইজ এ স্টুডেন্ট, এই পুরোটা একটি বাক্য যেটা সম্পূর্ণভাবে একটি অর্থ প্রকাশ করে থাকে। রাহাত হচ্ছে একজন ব্যক্তির নাম, এটি এই বাক্যের সাবজেক্ট, যেটা আমরা জানি সাবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হয়ে থাকে। নাউন। ইজ এটা ভার্ব, এ এটা অ্যাডজেক্টিভ, এটা এখানে আর্টিকেল হিসেবেও আমরা আর্টিকেল অ্যানাদার কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, অথবা আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভের সংজ্ঞা যদি আমরা বলতে যাই তাহলে আমরা জানি যে যে শব্দ বা পদ বাক্যের অন্তর্গত অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, কয়টা জিনিস? 5টা জিনিস। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বা পরিমাণ প্রকাশ করে তাকে সাধারণত বিশেষণ বা অ্যাডজেক্টিভ বলা হয়। স্টুডেন্ট এটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট, এটা হচ্ছে নাউন, কমন নাউন। আমরা এগুলো সম্পর্কে পরিপূর্ণভাবে জানবো যে কোনটা কমন নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা প্রপার নাউন। নাউনের ক্লাসিফিকেশন যখন করব তখন আমরা সব কিছু এখান থেকে জেনে নেব। রাহাত ইজ এ স্টুডেন্ট, এই বাক্যের মধ্যে এই যে রাহাত একটা পদ, ইজ একটা পদ, এ একটা পদ, স্টুডেন্ট একটা পদ, এই প্রত্যেকটি অংশকে পৃথক পৃথকভাবে এক একটি পার্টস অফ স্পিচ বলে আখ্যায়িত করা হয়। এখন এর নামকরণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে যেহেতু রাহাত একটা নাম, এই জন্য এটা হচ্ছে বিশেষ্য পদ, যেটার ইংরেজি হচ্ছে নাউন। ইজ এটা ভার্ব, হয়, যে শব্দ দ্বারা হওয়া করা বোঝায় তাকে ভার্ব বলে। সেহেতু এই ইজটা হচ্ছে ক্রিয়াপদ, যাকে আমরা ইংরেজিতে বলি ভার্ব। এ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, এটার বাংলা হচ্ছে বিশেষণ, এটা একটা বিশেষণ পদ। স্টুডেন্ট এটা একটা নাম, এটাও একটা পদ, যেটাকে আমরা বিশেষ্য পদ বলে থাকি। লক্ষণীয় যে আমি গতদিন ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটি ব্যাকরণেরই নিজস্ব, প্রত্যেকটি ভাষারই নিজস্ব স্বকীয়তা আছে, এবং সেই স্বকীয়তার বদৌলতে প্রত্যেকটি ভাষারই এক একটা করে শাস্ত্রীয় অর্থাৎ ব্যাকরণ আছে। ইংরেজিতে এই পদ হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকার। বাংলায় এই পদ হচ্ছে 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় ও ক্রিয়া। আরবিতে হচ্ছে 3 প্রকার। আরবিতে 3 প্রকার: এসএম, ফেল, হরফ। এসএম হচ্ছে নাম, আর ফেল হচ্ছে ক্রিয়া, আর হরফ হচ্ছে অব্যয়। তো আমরা প্রত্যেকটা ভাষায় এরকম নিজস্ব স্বকীয়তা থাকার কারণে তাদের গ্রামার আছে, এবং কোনোটা একটু আইটেম বেশি, কোনোটা একটু কম, এটাই। তাছাড়া মিল আছে একটা আরেকটার সাথে। তো পার্টস অফ স্পিচ কত প্রকার ইংরেজিতে? পার্টস অফ স্পিচ ইংরেজিতে হচ্ছে 8 প্রকার। তাহলে যদি আমরা কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, কাইন্ডস অফ পার্টস অফ speech. There are 8 kinds of parts of speech, such as number 1, noun. নাউনের খাঁটি বাংলা হলো নাম, আর ব্যাকরণিক ভাষা হচ্ছে বিশেষ্য। দ্বিতীয় হচ্ছে প্রোনাউন। প্রো শব্দের অর্থ পরিবর্তে, আর নাউন শব্দের অর্থ নাম, অর্থাৎ নামের পরিবর্তে যে সব ব্যবহার হয়, যে শব্দ ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে। এর ব্যাকরণিক ভাষা হচ্ছে সর্বনাম বা পরিবর্তিত নাম। 3 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ
অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে এই নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এই পাঁচটা জিনিস কি করবে? প্রকাশ করবে। দোষ প্রকাশ করতে পারে, গুণ প্রকাশ করতে পারে, অবস্থা প্রকাশ করতে পারে, পরিমাণ প্রকাশ করতে পারে, পরিমাপ প্রকাশ করতে পারে। যে কোনো একটা প্রকাশ করলেই সেই পদটিকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলে ফেলবো। যেহেতু অ্যাডজেক্টিভ বিশেষ্য ও সর্বনামের দোষ গুণাবলী নিয়ে কাজ করে, এটাকে আমরা বলবো বিশেষণ। এরপর আছে হচ্ছে ভার্ব। ভার্ব যে পদ দ্বারা বাক্যের অন্তর্গত কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলা। এটা ক্রিয়া। করা বা হওয়া বোঝাতে হবে, ওইখানে লিখে দিই করা বা হওয়া, এরকম বোঝাতে হবে। এর ভ্যারিয়েশন আছে, অনেক সময় প্যাচ লেগে যাবে, এই জন্য এটা এখান থেকে আমি পরিষ্কার করে দিলাম। পরবর্তীতে আছে অ্যাডভার্ব। অ্যাডভান্সড ইনফরমেশন অফ ভার্ব, যাকে আমরা বলবো অ্যাডভার্ব। এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ এই যে করা বা হওয়া হলো, এটা কোন ধরনের করা বা হওয়া হলো? কি ধীরে ধীরে করা হলো, নাকি যেমন স্লোলি ধীরে ধীরে, তারপরে র্যাপিডলি দ্রুতভাবে, এরকম যখনই আসবে তখনই আমরা কিন্তু তাকে কি বলে থাকবো? অ্যাডভার্ব হয়ে যাবে সেটা। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়ার যে কাজ করার যে ধরন, সেই ধরনগুলো প্রকাশ পাবে। এরপর আছে প্রিপোজিশন। প্রি শব্দের অর্থ পূর্বে। প্রি শব্দের অর্থ পূর্বে। দেখো এখানে প্রো, প্রো শব্দের অর্থ পরিবর্তে, নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে বলা হয় প্রোনাউন। আর প্রিপোজিশন, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। পূর্বে অর্থাৎ পজিশন শব্দের অর্থ অবস্থান। তাহলে যে পদ বা যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বা পূর্বে বসে তাকে কি করে? নির্দেশ করে। ওই পদ বা ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে, তাকে বলা হয় প্রিপোজিশন। প্রিপোজিশনের বাংলা হচ্ছে পদান্বীয় অব্যয়। পদান্বীয় অব্যয়। পদান্বীয় অব্যয়। এখানে পদ যোগ অন্বয়, এটা একটু ভেঙে দিই। এই অন্বয় শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক, অর্থাৎ পদের মধ্যে কি করে প্রিপোজিশন সম্পর্ক তৈরি করে ফেলে। এখানে উপরের বাক্যতে লক্ষ্য করো, এই যে এখানে পার্টস অফ স্পিচ, এই যে অফ, এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন আমি প্রত্যেকটা জিনিস ভেঙে দেব। এটা কার সাথে সম্পর্ক করছে? এই স্পিচ পদ, স্পিচ, এই স্পিচের সামনে অফ প্রিপোজিশন বসে এই পার্ট এর সাথে কি করছে? সংযুক্ত করে দিছে, অন্যয় সম্পর্ক তৈরি করে ফেলছে, যার কারণে এটাকে বলা হয় পার্টস অফ স্পিচ বা প্রিপোজিশন। তারপর আছে কনজাংশন। কনজাংশন সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়। সংযোজক কি? একটার সাথে একটা বাক্যের একটা অংশের সাথে আরেকটা অংশের কি করবে? সংযোগ করে দেবে। একটা পদের সাথে আরেকটা পদের সংযোগ করে দেবে। যেমন দেখো, রহিম, তারপরে হি, এই যে অ্যান্ড মি, অ্যান্ড মি। রহিম, সে এবং আমি, তিনজনের মধ্যে কি করে দিছে? সংযোগ তৈরি করে দিছে, অ্যান্ড। এর জন্য এটাকে বলা হয় কনজাংশন। কনজাংশন সাধারণত ইউজ হয়ে থাকে অ্যান্ড, তারপরে অর, তারপরে হচ্ছে বাট,
তিনটা সাধারণত বেশি ব্যবহার হয়ে থাকে। পরবর্তীতে আছে ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আবেগসূচক শব্দ, ইন্টারজেকশন আবেগসূচক, যেটা দ্বারা কি করবে, আবেগ প্রকাশ করবে, আবেগসূচক পদ বা শব্দ। সাসাস দেখো, হুররা, আমরা কি করেছি, জিতে গেছি। উই হ্যাভ উইন দ্য গেম। এলাস, হায়, পুরা কপাল। হ্যাঁ, আজ পর্যন্ত কোনো মানুষের শুনলাম না যে তাজা কপাল। কারণ ম্যানস লাইফ ডেপথ ইন সর, মানুষের জীবন সবসময় দুঃখের মধ্যে কি থাকে, নিমজ্জিত থাকে। তো এই জন্য কেউ বলেন আমার যে ভালো কপাল, সুকপাল, বাইরে থেকে মনে হয় যে ওর হচ্ছে সুকপাল, কাছে গেলে বোঝা যায় যে ওর হচ্ছে পোড়া কপাল, কেপি। তো এই জন্য পোড়া কপালের লোক বেশি, এটা ধরে রাখতে হবে। এলাস হায়, এলাস কি, হায়। এরপরে নোট অফ এক্সক্লেমেশন সাধারণত ব্যবহার হয়, সেটি পরের ব্যাপার। তো এই হুররা, তারপরে এলাস, ফাই ফাই, সিসি, মানুষ একটা দোষ করলে সবাই মিলে তাকে কি করে, সিসি করতে থাকে, থুতু দিতে থাকে। এগুলো সাধারণত সেই কুলীন সম্প্রদায়ের সময় বেশি ছিল। এখন মানুষ এগুলো নিয়ে বেশি মাতামাতি করে না, যার যার জীবন নিয়ে ব্যস্ত। ফাই ফাই, সিসি, তুমি এমন। তাহলে দেখো, পার্টস অফ স্পিচ কাকে বলে? হোয়াট ইজ কল পার্টস অফ স্পিচ? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বা অংশকে পদ বা পার্টস অফ স্পিচ বলে। তাহলে পার্টস অফ স্পিচ হতে হলে একটা শর্ত এখানে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে বাক্য থাকতে হবে। দেখো প্রথমেই বলা আছে বাক্য। বাক্য যদি না হয় তাহলে এগুলো পার্টস অফ স্পিচ না, এগুলো আলাদা আলাদা ওয়ার্ড। ক্লিয়ার? যখনই ওয়ার্ডগুলো একটি বাক্য গঠন করে ফেলবে, সেন্টেন্স গঠন করবে, তখন আমরা তাকে কি বলবো, পদ বলবো বা পার্টস অফ স্পিচ বলতে পারবো। এখন আসো সেন্টেন্সটা কি। সেন্টেন্স হচ্ছে একটা ওয়ার্ডের সমষ্টি যেটা কমপ্লিট সেন্স অর মিনিং প্রদান করবে, অর্থাৎ পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। পরিপূর্ণ অর্থ যদি প্রকাশ না করে বা ব্যর্থ হয়, তাহলে সেটি কখনোই বাক্য হবে না। যেমন রাহাত ইজ, যদি দুটা নিতাম আমরা, তাহলে এটা কখনো কি হতো না, বাক্য হতো না। এখানে দেখো পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, রাহাত ইজ এ স্টুডেন্ট। রাহাত হয় একজন শিক্ষার্থী বা ছাত্র, রাহাত হয় একজন ছাত্র, যার কারণে এই বাক্যটি পরিপূর্ণভাবে একটি সেন্টেন্স। এই সেন্টেন্স হওয়ার দরুন এর মধ্যে যে আলাদা আলাদা টুকরো টুকরো যে অংশগুলো রয়েছে, যেটা আমরা যদি সেন্টেন্স ছাড়া হতো তাহলে সেটা হতো শব্দ, সেন্টেন্সের মধ্য হওয়াতে সেটাকে আমরা এখন আর শব্দ বলতে পারবো না, সেটাকে আমরা বলবো এক একটা পদ বা পার্টস অফ স্পিচ। এগুলো, এই পদ বা পার্টস অফ স্পিচের ক্ষেত্রে গণিতের একটা রুলস তোমরা জানো, যে সমীকরণের ক্ষেত্রে আমরা পড়ে আসছি, যে সমীকরণতে এ প্লাস বি প্লাস সি, তারপরে হচ্ছে গুণন ধরো ডি, তারপরে প্লাস, তারপরে ধরো যে এম ভাগ হচ্ছে এন সমান সমান 0। এই দেখো এগুলো কিন্তু গাণিতিক রাশি বা গাণিতিক বাক্য, এখানেও একই অবস্থা। এই এক প্লাস থেকে আরেক প্লাস, অর্থাৎ এইটুকু হচ্ছে একটা পদ, এই প্লাস থেকে এই প্লাস, এইটুকু হচ্ছে একটা পদ, এই প্লাস থেকে এই এই প্লাস, কিন্তু এই প্লাস থেকে সি গুণন ডি, এই দুইটা মিলে কিন্তু একটা পদ। এই প্লাস থেকে প্লাস, অর্থাৎ প্লাস মাইনাসের ভেরিয়েশনে কিন্তু কী হবে, প্লাস মাইনাসের মাঝখানে যেটা থাকবে সেটা হবে একটা পদ, কিন্তু গুণ আর ভাগের ক্ষেত্রে কিন্তু কোনো কি নাই, আলাদা কোনো পদ হবে না। এই যে এম ভাগ এন, এই দুইটা মিলে একটা পদ, এই প্লাস থেকে এই শেষে কাউন্ট করতে হবে, এগুলো একটা পদ। তার মানে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে পদ হতে হলে তাকে একটি এক্সপ্রেশন বা একটা বাক্য মধ্যে আসতে হবে, এবং তার নিজস্ব একটা পরিপূর্ণ অর্থ থাকতে হবে। অর্থপূর্ণ যদি না হয় তাহলে তো সেটা ওয়ার্ড না, আর ওয়ার্ড যদি না হয় সেটা বাক্যে কখনো ব্যবহার হতে পারবে না। বাক্যের যে তিনটি যোগ্যতা আছে তার মধ্যে একটা আছে কি আসক্তি,
আসক্তিটা এখান থেকে উঠে যাবে যদি এটা সঠিক অর্থ না থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পার্টস অফ স্পিচ কি। পার্টস অফ স্পিচ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বা পদ বা পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ হতে হলে তাকে একটা বাক্যের মধ্যের শব্দ হওয়া লাগবে বা পদ হওয়া লাগবে। ওকে, এইবার এই পদগুলোকে বিভিন্নভাবে নামকরণ করা হয়। এই পদগুলোর নামকরণ ইংরেজিতে হচ্ছে 8টি, 1 নম্বর আছে নাউন, আর বাংলায় হচ্ছে 5টি, আর আরবিতে হচ্ছে 3টি। তাহলে আমরা বুঝতে পারলাম ইংরেজিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো যদি কোশ্চেনটা এরকম হচ্ছে হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ অথবা হাউ মেনি টাইপস অফ পার্টস অফ স্পিচ, there are 8 kinds of parts of speech such as noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. Noun is called name. Noun is the name of anything. অর্থাৎ নাউন হতে হলে তাকে কোনো কিছুর নাম হতে হবে। প্রোনাউন, প্রো শব্দের অর্থ পরিবর্তে আর নাউন শব্দের অর্থ নাম। নামের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহার হয় বা পদ ব্যবহার হয় তাকে আমরা প্রোনাউন বলি। যেমন হি, শি, এরকম হি, তারপর হচ্ছে শি, তারপরে হচ্ছে এই যে ইট, ইন্ট্রোডাক্টরি প্রোনাউন। এরকম বিভিন্ন ধরনের প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আছে, তারপরে তোমার বিভিন্ন ধরনের প্রোনাউন আছে, আমরা সেগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব, রিফ্লেক্সিভ প্রোনাউন ইত্যাদি। অ্যাজেক্টিভ, এই অ্যাজেক্টিভ বিশেষণ, অ্যাজেক্টিভ কী করবে, এই নাউন আর প্রোনাউনের দোষ গুণ, 5টা জিনিস, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ প্রকাশ করবে। অবস্থা, সংখ্যা, পরিমাপ প্রকাশ করবে, সেই শব্দকে আমরা বলবো অ্যাজেক্টিভ। এগুলো সাধারণত যে অফ, তারপরে টু, ইন, উইদাউট, অ্যাবাউট, বিয়ন্ড, এই সমস্ত বিষয় হচ্ছে কি অ্যাজেক্টিভ। এরপর আছে কি ভার্ব। ভার্ব হচ্ছে কি যে সকল পদ দ্বারা কোনো বাক্যের মধ্যে করা বা হওয়া বোঝায়। দেখো এই বাক্যের মধ্যে ইজ মানে কিন্তু হওয়া, আর হাত হয়, এটা হচ্ছে একটা ভার্ব। এটা হচ্ছে একটা কি ভার্ব। তো ভার্ব হতে হলে সাধারণত একটি শর্ত পালন করতে হবে, সেটি হচ্ছে কোনো কাজ, কোনো কাজ করা বা হওয়া বোঝাতে হবে। কোনো কাজ করা বা, যেমন একটা কথা যে আই ওয়ার্ক হার্ড, আই ওয়ার্ক হার্ড, দেখো এখানে এই ওয়ার্ক মানে কিন্তু কাজ করা, এই ওয়ার্ক মানে কি কাজ করা, এই ওয়ার্ক কিন্তু নিজে এখানে কি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। আবার দেখো যদি বলা হয় যে ওয়ার্কিং, ওয়ার্কিং ইজ কি টু সাকসেস, বা ওয়ার্কিং ইজ টু ইত্যাদি যে কোনো একটা দিতে পারো। এই যে ওয়ার্কিং, এটা কিন্তু জিরান্ট, কারণ এই জিরান্ট হচ্ছে নাউন এবং ভার্বের সমন্বিত রূপ, যেটার মধ্যে সাবজেক্ট নিজে কি থাকে, নিহিত থাকে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, এগুলো জটিল বিষয়, ভার্বালের বিষয়। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওয়ার্ক শব্দটা নিজেও কিন্তু কি ভার্ব হয়, আবার নিজে কিন্তু ভার্ব ছাড়াও কিন্তু অন্য কিছু হিসেবে বাক্যে ব্যবহার হতে পারে। তো এগুলো বিস্তারিত আমাদের জানতে হবে, না জানলে এভাবে হবে না। তো দেখো, তাহলে ভার্ব হতে হলে সেই শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝাতে হবে। এরপরে রয়েছে অ্যাডভার্ব, অ্যাডভান্স ইনফরমেশন অ্যাবাউট ভার্ব, অর্থাৎ ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। যেমন হি কামস স্লোলি, স্লোলি, তাহলে সে আসতেছে কিভাবে, ধীরে ধীরে আসতেছে, দেখো স্লোলি টু মি, আমার নিকট। এখানে এই যে স্লোলি, এই শব্দটা মডিফাই করতেছে কাকে,
মডিফাই শব্দের অর্থ বিশেষায়িত করা। কাকে বিশেষায়িত করতেছে? এই কামসকে বিশেষায়িত করতেছে, যে সে কিভাবে আসছে। যদি একে কোশ্চেন করা যায় সে কিভাবে আসতেছে, কামকে যদি কোশ্চেন করা যায় কিভাবে আসতেছে, কাম বলবে সে ধীরে ধীরে আসতেছে। তো যেই শব্দ ভার্বকে কি করে, মডিফাই করে, তাকে আমরা অ্যাডভার্ব বলবো, অর্থাৎ ভার্ব সম্পর্কে অ্যাডভান্স তথ্য সরবরাহ করছে। ওকে, এরপরে রয়েছে প্রিপজিশন, পদান্বয়ী অব্যয়। দেখো, আই ফন্ড অফ হিজ চ্যারিটি। চ্যারিটি, আমি তার বদান্যতার অনুগামী, বা আমি তার বদান্যতা পছন্দ করি, ফন্ড অফ। তা আই ফন্ড অফ হিজ চ্যারিটি, এই যে অফ এখানে ব্যবহার করা হচ্ছে, আরেকটা দিয়ে বোঝানো যায় যে রাশেদ গোজ টু কলেজ। রাশেদ কোথায় যায়? মহাবিদ্যালয়ে যায়। এই যে টু, এই টুটা হচ্ছে তোমার প্রিপজিশন। প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। পূর্বে অবস্থান করবে। কার পূর্বে অবস্থান করবে? অন্য কোনো ওয়ার্ডের পূর্বে। সেটা আইদার নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। সম্পর্ক তৈরি করে দেবে। পূর্বে অবস্থান, প্রিপজিশন, পদান্বয়ী অব্যয়, যেটা অন্য শব্দের পূর্বে বসে, অন্য পদের পূর্বে বসে তার পূর্বের পদের সাথে একটা অন্বয় বা সম্পর্ক স্থাপন করে দেবে এমন পদ বা শব্দকে বাক্যের মধ্যে, সেটাকে আমরা প্রিপজিশন বলে আখ্যায়িত করব। এরপর আছে কনজাংশন। কনজাংশন কি? সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় কি? সংযোজক অব্যয় হচ্ছে একটা পদের সাথে আরেকটা পদের সংযোগ তৈরি করে দেয়। এটা আমি এখানে দেখিয়েছিলাম যে রহিম, হি অ্যান্ড মি, তার মানে এখানে কয়জন? তিনজনের মধ্যে সংযোগ প্রদান করা হয়েছে। ইন্টারজেকশন, ওটাও দেখাইছি। ইন্টারজেকশনের আরেকটা উদাহরণ আমরা দিয়ে দিই, যেমন হুররা, এটা একদম কমন, বাচ্চাকালের থেকে আমরা পড়ে আসছি। উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ ওন দ্য গেম। হায়, আমরা কি হয়েছি? জিতে গেছি। তারপর চেয়ার, যেমন মদ খাওয়ার সময় বা ড্রিঙ্কিং করার সময় চেয়ার বলা হয়। এরপরে ফাই, এলাস, আই এম আনডান, হায় আমি শেষ, এলাস আই এম আনডান, আমি শেষ, আমার দ্বারা আর কিচ্ছু হবে না, ক্লিয়ার নাকি? আসলে বিষয়টা এমন না, সাময়িকভাবে আনডান হয়, পরবর্তীতে স্ট্যান্ডার্ড। আচ্ছা, এরপরে দেখো, এলাসের পরে ফাই আছে, সিসি, এরকম বিভিন্ন তোমার ইন্টারজেকশন শব্দ আছে যেগুলো দিয়ে বাক্য তৈরি করা যায়। মূল বিষয়টা জানলে নিজের মতো করে কি করা যাবে, বাক্য তৈরি করা যাবে। কমপ্লিট সেন্স আর মিনিং থাকলেই হবে। এখন আমরা যাব এই 8টি প্রকারের প্রত্যেকটি প্রকার সম্পর্কে বিশদ আমরা ইন ডিটেলস জানবো, কারণ এগুলো ছাড়া ইংরেজি বাক্য কখনো কি করা যায় না, কল্পনা করা যায় না। আমরা যে ফ্রি হ্যান্ড রাইটিং বলি, যে ফ্রি হ্যান্ড রাইটিং মনের মতন করে লিখবো, মনে যা চায় তাই লিখবো, এত গদ বাঁধা মুখস্থ করতে পারবো না। আসলে কিন্তু ইংলিশটা এমন একটা বিষয়, ইংলিশ থেকে বাংলা কঠিন, কিন্তু ইংলিশ কিন্তু সহজ। তো আমরা এখানে পার্শ্ববিশ্বজের যে 8টি পদ আমরা পড়লাম, এখন আমরা বিস্তারিত প্রত্যেকটি পদ আলাদা আলাদা করে ইন ডিটেলস পড়াশোনা করব। প্রথমেই রয়েছে এই 8 প্রকারের মধ্যে, পার্টস অফ স্পিচের 8 প্রকারের মধ্যে নাউন। আমরা নাউন সম্পর্কে জেনেছি, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং,
N-O-U-N, নাউন। বিশেষ্য, বিশেষ্য, দ্যাট মিন্স কোনো কিছুর নামকে নাউন বলে। ডেফিনেশন: সংজ্ঞা, ডেফিনেশন হচ্ছে noun is the name of anything, কোনো কিছুর নামকে নাউন বলে, সেটা যে কোনো কিছুর নাম হতে পারে। হাউ মেনি কাইন্ডস অফ নাউন আমি প্রথমে গ্রাফের মধ্যে দেখাই দিব, কারণ এটা অনেক বড় একটা ব্যাপার। প্রথমেই আসবে এই নাউনকে প্রথমত দুইটি ভাগে বিভক্ত করা হয়, যেটার প্রকারভেদ কিসের ভিত্তিতে আমি নির্ণয় করব। তো এই ভিত্তি যদি আমি নির্ণয় করতে যাই, তাহলে প্রথমে আসবে ইন অ্যাকর্ডিং টু, in according to, pronunciation, in according to counting, একটা উচ্চারণের ভিত্তিতে বা ব্যবহারের ভিত্তিতেও হতে পারে, আরেকটা হচ্ছে গণনার ভিত্তিতে। in according to counting, গণনার ভিত্তিতে। প্রোনাউন্সিয়েশন এর ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে হবে কনক্রিট, CONCRET, কনক্রিট, মূর্ত নাউন, মূর্ত বা যার রূপ আছে, মূর্ত বা রূপ আছে এমন নাউন, এমন নাউন বা নাম বা বিশেষ্য। দুই নম্বরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, প্রত্যেকটা বিশেষ্য এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। কনক্রিট নাউন আবার চার প্রকারে বিভক্ত, কনক্রিট নাউন আবার চার প্রকারে বিভক্ত। এক নম্বরে হচ্ছে প্রপার, প্রপার মানে নির্দিষ্ট নাম, নির্দিষ্ট নাম। তারপর হচ্ছে কমন নাউন, প্রপার কমন, কমন শব্দের অর্থ সাধারণ, যা সব জায়গায় পাওয়া যায় এরকম ব্যাপার, অর্থাৎ যে নাউন দ্বারা এমন কিছু বস্তুর নাম বোঝাবে যেটা পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, বস্তু হতে পারে, অবস্তু হতে পারে, এটসেট্রা। প্রপার কমন কালেকটিভ, COLLECTIV, কালেকটিভ নাউন, সমষ্টিগত নাম, সমষ্টিগত নাম। এই কালেকটিভ নাউন আবার দুই প্রকার, নাউন অফ মাল্টিটিউডস, নর্মাল কালেকটিভ নাউন। এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউডস, আরেকটা শুধুমাত্র কালেকটিভ নাউন। এটা কিন্তু জটিল একটা বিষয়, এগুলো পরীক্ষায় খুব আসে নৈর্ব্যক্তিক আকারে। কালেকটিভ নাউন, প্রপার কমন কালেকটিভ। চতুর্থ নম্বরে আছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ধাতব নাউন, যেটা বস্তুবাচক, বস্তুবাচক বা ধাতুবাচক নাউন, বস্তুবাচক বা
বস্তুবাচক নাম বা ধাতব নাম। এটা হচ্ছে কনক্রিট নাউনের ক্ষেত্রে। মূর্ত রূপ আছে এমন, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। মানুষের ইন্দ্রিয় হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। পাঁচটি ইন্দ্রিয় দ্বারা এই সকল নাউনকে কি করা যায়? শনাক্ত করা যায়। মানুষের পাঁচটি ইন্দ্রিয় কি কি? মানুষের পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে আছে চোখ, আছে কান যেটা দিয়ে শুনতে পায়, আছে নাক যেটা দিয়ে ঘ্রাণ নিতে পায়, আছে জিহ্বা যেটা দিয়ে স্বাদ নেওয়া যায়, এরপরে আছে ত্বক যেটা মানুষ টাচিংয়ে কী করে মস্তিষ্কে অনুভূতি জন্মায়। এই বিষয়গুলো হচ্ছে সবই মানুষের ইন্দ্রিয়। তাহলে মানুষের ইন্দ্রিয় কয়টি? পাঁচটি। পঞ্চ ইন্দ্রিয় কি কি? পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আছে কান, নাক, চোখ, জিহ্বা আর হচ্ছে ত্বক। এই পাঁচটি ইন্দ্রিয় দ্বারা এখানে যে চারটি নাউন আছে এগুলো কি করা যাবে? শনাক্ত করা যাবে। কিন্তু এর বাইরে যদি কিছু থাকে সেই সকল নাউনকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক নাম, যা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, টাচ করা যাবে না, অর্থাৎ কেজিতে রূপান্তরিত করা যাবে না, পরিমাপ করা যাবে না। আমি এখন একটা একটা করে উদাহরণ দেব। প্রপার সুনির্দিষ্ট নাম, ধরো যে ঢাকা, DHAKA, ঢাকা একটা স্থানের নাম, সারা বাংলাদেশে একটা নির্দিষ্ট নাম ঢাকা। এই ঢাকা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন, কমন নাউন ধরো যে সিটি যদি বলি, তাহলে সিটি মানে কি? বড় শহর বা নগর। বড় শহর। আর টাউন অর্থ কি? ছোট শহর। এগুলো হচ্ছে এই যে সিটি, টাউন, এগুলো হচ্ছে কমন নাউন। তো কমন নাউনের মধ্যে আছে স্টুডেন্ট, পেন, বুক, টেবিল চেয়ার, গ্রামার, টিচার, ফিশ, বি, কাউ, শিপ, রিভার, এলিফেন্ট, সিটি, কান্ট্রি। এগুলো সবই হচ্ছে কি? কমন নাউন। কি কি আমি একটু বলে দেই। স্টুডেন্ট, পেন, বুক, টেবিল, চেয়ার, গ্রামার, টিচার, ফিশ, বি, কাউ, শিপ, রিভার, এলিফেন্ট, সিটি, কান্ট্রি, এগুলো সব হচ্ছে কমন নাউন। এগুলো দ্বারা নির্দিষ্ট কোনো নাম বোঝায় না। রিভার, যদি বলি রিভার তাহলে নদী। কোন নদী? সেটা পদ্মা নদী কি মেঘনা নদী? কোনো কিছু উল্লেখ করা নাই। পেন যদি বলি, পেন কলম, কোন ধরনের কলম? ফাউন্টেন পেন, কালার পেন, পার্মানেন্ট পেন, হোয়াইট বোর্ড পেন, কোন ধরনের পেন? কোনো উল্লেখ নাই, তার মানে এটা কমন নাউন। যদি বলা হয় যে কালার পেন, তাহলে কিন্তু প্রপার নাউন। কমন নাউন হবে, কমন নাউনের সাথে যদি নির্দিষ্ট কোনো সাংকেতিক কোনো কথা থাকে, এখানে আঁচ পাওয়া যায়, সাথে সাথে সেটা আর কমন নাউন থাকে না, সেটা প্রপার নাউনে কনভার্ট হয়ে যাবে। এরা সবাই কিন্তু কি হবে? প্লুরাল হয়। এই যে প্রপারও প্লুরাল হবে, কমনও প্লুরাল হয়। দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল বা দ্য স্টুডেন্টস অফ ঢাকা কলেজ, নির্দিষ্ট করে দিল অনেক ছাত্র, নির্দিষ্ট কিন্তু প্লুরাল, প্রপার। আবার কমনও কিন্তু সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। কালেকটিভ নাউন এটা সমষ্টিগত নাম, এটা যখন নাউন অফ মাল্টিটিউডস হয় তখন প্লুরাল হয়, আর নর্মালি হলে এটা সিঙ্গুলার থাকে। যেমন আর্মি, টিম, পুলিশ, ইনফ্যান্ট্রি, এগুলো ক্যাটেল, ফ্লক, এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউন। এগুলো একটা ধরে জাতিগত নাম, যেমন পুলিশ, পুলিশেস হবে না, পুলিশ, সেক্ষেত্রে কিন্তু কালেকটিভ নাউন। কিন্তু যখনই পুলিশেস হবে তখন সেটা নাউন অফ মাল্টিটিউডস হয়ে যাবে। যেমন দ্য জুরি আর ডাইভাইড ইন দেয়ার অপিনিয়ন্স, আরেকটা হচ্ছে দ্য জুরি ইজ ডাইভাইড ইন ইটস অপিনিয়ন্স। দুই ধরনের উদাহরণ দেওয়া যায়। যখনই বিচারক মণ্ডলী গণ হবে তখনই কিন্তু সেটা কী হয়ে যাবে? নাউন অফ মাল্টিটিউডস বা প্লুরাল হয়ে যাবে। যেমন আমরা অনেক সময় বলি যে দ্য পোর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, গরিবেরা সবসময় কি হয় না? অসৎ হয় না। আছে অনেক মানুষ এরকম সততার পরিচয় দেয় কিন্তু গরিব, সেক্ষেত্রে কিন্তু এটা কি হয়ে গেল? নাউন অফ মাল্টিটিউডস হয়ে যাবে। তো আসো তার পরবর্তীতে আমরা যাই ম্যাটারিয়াল নাউন বা বস্তুবাচক নাম। এই ম্যাটারিয়াল নাউন, এটা বস্তুবাচক, এটা কিন্তু সবসময় কি হবে? সিঙ্গুলার হবে, সব সময় সিঙ্গুলার হবে। যেমন তোমার আয়রন, আয়রনস হবে না। আয়রন মানে কি? লোহা। আয়রন মানে কি? লোহা। এই লোহা কখনো লোহা সমূহ হয় না। এটা সবসময় কি হবে? মনে রাখতে হবে, সবসময় সিঙ্গুলার নাউন হবে। এরপরে এই কনক্রিট নাউনের বিপরীতে যে প্রকারটা ছিল
যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় যেটা শনাক্ত করা যায় না, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক নাম। এই গুণবাচক নাম সবসময় সিঙ্গুলার হবে, অল টাইম কি হবে, সিঙ্গুলার হবে। আচ্ছা, গুণবাচক নাম কি? যে সকল নাম দ্বারা কোনো কিছুর বিশেষ গুণ বোঝায়। যেমন ধরো বিউটি, বিউটি শব্দের অর্থ কিন্তু BEAUTY, বিউটি। বিউটি, এই বিউটি TY আছে, এই বিউটি হচ্ছে সুন্দর। বিউটি কি? সুন্দর, সুন্দর, বিউটি। এই বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি তোমাকে বলা হয় 5 কেজি বিউটি দাও, পারবে? পারবে না, কারণ এটা পরিমাপ করা যায় না। 5টা বিউটি দাও, তাও পারবে না। এখন যদি কেউ বলে যে 5টা বিউটি বিড়ি দাও, তাহলে তো আবার সমস্যা। আচ্ছা, তারপরে আছে তোমার ইলনেস, উইকনেস, WEAK, এক, উইক, NESS, উইকনেস। এটা হচ্ছে উইকনেস, দুর্বলতা বা অসুস্থতা। ইলনেস অসুস্থতা, উইকনেস দুর্বলতা, এগুলো সব হচ্ছে গুণবাচক নাম। এগুলো সব কি? গুণবাচক নাম। এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট অনুভব করা যায় অনুভূতির দ্বারা যে এমন একটা বিষয় হতে পারে। এগুলো হচ্ছে গুণবাচক নাম। তাহলে আমরা এখন এর সংক্ষেপে এগুলো ধরে নেব যে কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয় সাধারণত। যে সকল নাউনের শেষে NESS অর্থাৎ নেস, তারপরে হুড, ডোম, মেন্ট, ইজম, THTY, CY এগুলো যদি থাকে, তাহলে সেটিকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন উইজডম, WISDOM, উইজডম, প্রজ্ঞা। প্রজ্ঞা কি? প্রজ্ঞা হতে হলে কিন্তু কি হতে হবে, যেটাকে আরবিতে বলে হাকেম। প্রজ্ঞা হতে হলে তিনটি জিনিস থাকতে হয়: বিচক্ষণতা, দূরদর্শিতা এবং জ্ঞান। অর্থাৎ আমরা বলতে পারি হেকমা বা প্রজ্ঞাবান হতে হলে, উইজডম, একজন ওয়াইজ পারসন হতে হলে তাকে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে জ্ঞান থাকতে হবে, যে বিষয়টি সম্পর্কে তিনি অবগত। দ্বিতীয়ত তার থাকতে হবে দূরদর্শিতা, এই বিষয়ের আগে পিছনে কি হবে সেটা জানতে হবে। এরপরে জানতে হবে তার বিচক্ষণতা, অর্থাৎ এটাকে প্রকৃষ্ট রূপে উদ্ঘাটন করার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। তাহলে উইজডম, এই যে DOM আছে, ডোম, তাহলে দেখো এই যে 3টা জিনিস আছে প্রজ্ঞার মধ্যে, 3টা জিনিস একটাও ধরা যায় না, আবার প্রজ্ঞা জিনিসটাও ধরা যায় না। তাহলে এটা হচ্ছে একটা অনুভূতিশীল শব্দ, যাকে আমরা অনুভব করে বুঝে নিতে পারবো। এটি হচ্ছে একটি গুণবাচক পদ বা গুণবাচক শব্দ। তো আমার সাথে এই নাউনের এই প্রকারভেদগুলো আমার সাথে এতক্ষণ এই পার্টস অফ স্পিচের প্রকারভেদ এবং নাউনের ডায়াগ্রামটা ভালোভাবে বোধগম্য করার জন্য অশেষ ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা প্রত্যেকটি অংশকে, এই যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটারিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রত্যেকটির আলাদা আলাদা ডেফিনেশন দেব, উদাহরণ সহ এগুলোকে আরও ব্যাখ্যা বিশ্লেষণ করব, বাক্যে এগুলোর ব্যবহার দেখাবো এবং সাবস্টিটিউট ইউজেস অফ নাউন, অর্থাৎ একটা নাউন কয়েকটা পার্টস অফ স্পিচে কনভার্ট হয়ে ব্যবহার হতে পারে, এগুলো আমরা নিয়ে কাজ করব। এগুলো পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ দেখব। তো এতক্ষণ ধৈর্য ধারণ করে ক্লাস উপভোগ করার জন্য ধন্যবাদ। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই উদ্যোগটাকে সফল করার জন্য অবদান রাখবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।